নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আবাস যোজনার বাড়ি দেখে রেশন ডিলারশিপ। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে চাঞ্চল্যকর এই অভিযোগ সামনে আসতেই সরব হয়েছে মহিষাদলের বিডিও। তৃণমূল বিধায়ক কাটমানি খেয়ে সরকারি বাড়িতে রেশন ডিলারশিপের ব্যবস্থা করেছে অভিযোগ বিজেপির। বিধায়ককে কেলেঙ্কারিতে জড়ানোর চেষ্টা করছে বিজেপি, পাল্টা দাবি করছে তৃণমূল কংগ্রেস। দেখুন। আবাস যোজনার বাড়ি নিয়ে অভিযোগের শেষ নেই। বাড়ির টাকা পেয়ে বাড়ির কাজ না করার অভিযোগে এফআইআর দায়ের হয়েছে বহু জায়গায়। এবার সেই আবাস যোজনার বাড়িকে গোডাউন হিসেবে দেখিয়ে রেশন ডিলারশিপের অভিযোগ। গত বছর অগাস্ট মাসে রমণী মোহন অঞ্চলে রেশন ডিলারশিপের জন্য টেন্ডার বেরোয়। আবেদনকারীদের মধ্যে ছিলেন কাঞ্চনপুর গ্রামের শিউলি সহ 4। আবেদনের 2 মাসের মধ্যে অনুমোদন দেওয়া হয় শিউলি দিন্দা সামন্তকে। তারপরেই শুরু হয় গোলমাল। গ্রামের বাসিন্দা রেজাউল আলমের অভিযোগ, আবাস যোজনার সরকারি বাড়িকেই গোডাউন হিসেবে দেখিয়ে অবৈধভাবে ডিলারশিপ নিয়েছেন শিউলি দিন্দা সামন্ত, স্বামী মনোজ কুমার সামন্ত ওনার অ্যাপ্রুভাল দেয়। এবার আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যে ওর বাড়িটা সত্যি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি। আমার বাড়ি থেকে ওর বাড়ি হয়তো 100 মিটার দূরত্ব। সেটা এই নিয়মে আমি জানি যে ওর বাড়িটা প্রধানমন্ত্রী আবাস যোজনা। অ্যাকচুয়ালি তার কাছে আমার কাছে হার্ড কপিও আছে, সফট কপিও দেখাতে পারবো। ওই বাড়িটা ওদের প্রধানমন্ত্রী আবাস যোজনা। আমি আবাস যোজনার উপরে করি। কোথায় করেছেন? গোডাউনটা আপনার কোথায়, কোন জায়গার উপরে? আবাস যোজনা করিনি, মোট যেটা আবাস যোজনা যেটা নয় সেটাই করেছি। অভিযুক্ত রেশন ডিলার অভিযোগ অস্বীকার করলেও তার পরিবারের এক সদস্য জানিয়েছেন, আবাস যোজনার বাড়ি এক্সটেনশন করে অর্থাৎ বাড়িয়ে সেই অতিরিক্ত অংশে রেশন সামগ্রী রেখেছেন। খানিকটা আবাস যোজনার বাড়ি ভাড়া দেওয়ার মতোই। এটা ভাড়ায়, যেটা আমার অতিরিক্ত অংশ সেটা ভাড়ায় দিতেই পারি, অসুবিধা কি আছে? কিন্তু আবাস যোজনার বাড়ি তো ভাড়ায় দেওয়া যায় না। না, সেটা অফিস বুঝবে। অফিস যদি কিছু থাকে সে অফিস তো বুঝবে। একটা অভিযোগ হয়েছে, সেটা হতে পারে, কেউ অভিযোগ করতে পারে। সেখানে আমি কি করতে পারি? আমি কি কারো অভিযোগ বাধা দিতে পারবো? অভিযোগ সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেন মহিষাদলের বিডিও। সেই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। না, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িতে গোডাউন হিসেবে দেখানো যাবে না। আমি একটা অভিযোগ পেয়েছি, খতিয়ে দেখছি। ফুড দপ্তরের ইন্সপেক্টরকে বলা হয়েছে ইন্সপেক্টর রিপোর্টটা দিক। যদি দেখা যায় সত্যি সত্যি ওটা আবাস যোজনার বাড়ি, তাহলে ওর লাইসেন্স ক্যান্সেল হতে হবে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তৃণমূল কংগ্রেস কত বড় চোর, এবং মহিষাদলের বিধায়ক কিভাবে কাটমানি তার কাছ থেকে নিয়ে এই অনুমোদন দিয়ে তাকে রেশন ডিলারশিপ দিয়েছে, এ একেবারে জলের মতো পরিষ্কার। আগামী দিনে ওই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েছে এবং আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে একেবারে বাই বাই জানিয়ে দেবে। যে অফিসাররা ইনকোয়ারি করছিল তারা সে ব্যাপারটা দেখবে, যদি বেআইনি হয় রেশন ডিলারশিপ ক্যান্সেল করবে। পূর্ব মেদিনীপুর থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায় রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে সুকান্ত দলুই। আপনাকে স্বাগত জানাবো সুকান্ত দা। আশা করবো আমাদের এই অনুষ্ঠানে তৃণমূলের প্রতিনিধিকেও আমরা পাবো। সুকান্ত দা, যেটা শুরুতেই জানতে চাইবো, এই যে আবাস যোজনার বাড়ি, এই আবাস যোজনার বাড়ি নিয়ে তো আমরা দীর্ঘদিন ধরেই চর্চা দেখছি। কখনো তৃণমূল বলছে যে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না, তো আবার কখনো এই ধরনের অভিযোগও দেখা যাচ্ছে যে আবাস যোজনার বাড়ি পেলেও সেখানে হয় থাকছে না বা দিয়ে দেওয়া হচ্ছে, বা এই আবাস যোজনার বাড়ি নিয়ে নানা রকম বিষয় ঘটছে। এখানে দেখা যাচ্ছে একেবারে রেশন ডিলারশিপ বা গোডাউন করে দেওয়া হচ্ছে। কি বলবেন? দেখুন, যদি এটা একটা বিক্ষিপ্ত ঘটনা হতো, ধরুন যদি যে সরকারি প্রতিনিধি আছে তার একটা ভুল হয়েছে, ভুলের ফলে এই ধরনের একটা বিশৃঙ্খলা ঘটেছে, তাহলে সেক্ষেত্রে কি হতো, এর একটা মেজার নেওয়া যেত বা প্রতিষেধক একটা ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু ঘটনাটা তো এখানে শেষ নয়। ঘটনাটা হচ্ছে বর্তমান রাজ্য সরকারের যারা সর্বাধিনায়ক, যারা উপরে বসে আছে, তারা সকলের বেশিরভাগ অংশই দেখবেন কিছু না কিছু অভিযোগের সঙ্গে অভিযুক্ত। কারো বিরুদ্ধে সিবিআই তদন্ত হচ্ছে, কেউ জেল খেটে এসেছে, কেউ হয়েছে, যার ফলে কি হয়েছে, সরকারের মানসিকতার উপরে অনেকাংশে নির্ভর করে সরকারি যে সমস্ত প্রতিনিধি তাদের কাজের ধারা। এইবার ওই উপর থেকে যে ঘুণ ধরেছে, যে সিস্টেমে ঘুণ ধরেছে, যার ফলে কি হয়েছে, পুরো প্রশাসনিক স্তরে
শুধুমাত্র এই পূর্ত দপ্তর নয়, খাদ্য দপ্তর নয়, আপনি শিক্ষা দপ্তর, খাদ্য দপ্তর, স্বাস্থ্য দপ্তর, পূর্ত দপ্তর, এমন কোনো দপ্তর নেই যে দপ্তরে মানে একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে যে কে কতটা অনিয়ম করতে পারে, তার একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। তার ফলস্বরূপ কি হয়েছে, সাধারণ মানুষরা বলছেন যে এই ধরনের ঘটনা আকছার দেখা যাচ্ছে। বিধায়ক টাকা খেয়ে এই কাজটা করিয়েছে, কিন্তু তৃণমূলের অভিযোগ যে আপনারা খামোখা বিধায়ককে এই ধরনের কেলেঙ্কারিতে একটা জড়াতে চাইছেন। না, নিঃসন্দেহে এটাতে তো অস্বীকার করার জায়গা নেই যে একটা বিধানসভার বিধায়ক হিসাবে তার তো একটা দায়িত্ব অবশ্যই আছে। এবং আমরা যদি দেখি গ্রাউন্ড লেভেলে দেখি, তাহলে একজন বিধায়কের যে কাজ, সেই কাজে কখনোই সম্ভব নয় যে তাকে এড়িয়ে এই ধরনের কাজ হওয়া। তাহলে আমি তো সুনির্দিষ্টভাবে বলছি যে বিধায়ক অবশ্যই এই কাজের সাথে ইনভলভমেন্ট আছে। কিন্তু এই যে আবাস যোজনা, এই আবাস যোজনা নিয়েই তো দীর্ঘদিন ধরে এই রাজ্যের অভিযোগ যে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা দিচ্ছে না, মানুষের মাথার ছাদ কেড়ে নিচ্ছে কেন্দ্রীয় সরকার। দেখুন, কেন্দ্র সরকার যদি আবাস যোজনার টাকা না দেয়, তাহলে যদি রাজ্য সরকার, এটা রাজ্য সরকারের একটা হকের বিষয়, তাহলে রাজ্য সরকার আজকে বিভিন্ন ইস্যু নিয়ে তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে, কিন্তু এই আবাস যোজনার টাকা দিচ্ছে না, সেই হিসাবে সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন? কারণ কেন্দ্র সরকার যে পরিমাণ টাকা রাজ্য সরকারকে দিয়ে রেখেছে, তো সেই টাকার সমানুপাতিক ইউসি, মানে বাড়ি তৈরি করার পর ইউসি কেন্দ্র সরকারের কাছে জমা দেয়নি। কেন্দ্র সরকারের তো স্পষ্ট বার্তা যে আমরা যে টাকা দিয়েছি সেই টাকার আগে হিসাব মিলিয়ে দেওয়া হোক, দিয়ে দেওয়ার পর সমস্ত রাজ্যকে দেওয়া হয়, পশ্চিমবঙ্গে কেন দেওয়া হবে না? কোনো দ্বিচারিতার অপশানই নেই। কিন্তু কাগজ হিসাবটা ঠিক রাখতে হবে না, যে আমি যে সংখ্যক বাড়ি তৈরি করার জন্য টাকা দিয়েছি সেই সংখ্যক বাড়ি, কিন্তু এটা তো সরকারের বিষয়। কিন্তু আমার বক্তব্য, যদি কেউ বা কারা দোষী থাকে, সত্যি যদি টাকা নয় হয়ে থাকে, বা আবাস যোজনা বাড়ি যার পাওয়ার কথা সে পেল না, অন্য কেউ পেল, অর্থাৎ আমি বলছি যে বা যারা অভিযুক্ত তাদেরকে আইডেন্টিফাই না করে, যেখানে এত সংখ্যক মানুষ যুক্ত রয়েছে, যাদের মাথার ছাদের ব্যাপার রয়েছে, 100 দিনের কাজের ক্ষেত্রেও এই অভিযোগ বারবারই উঠছে, সেখানে এই সাধারণ গরিব গুরব মানুষগুলোকে বিপদের মধ্যে ফেলে দিয়ে কি লাভ? কার লাভ তাতে? দেখো, গরিব মানুষ বিপদে পড়ছে নিঃসন্দেহে, কিন্তু একটা নির্বাচিত সরকার রাজ্যে আছে, ঠিক আছে? আপনি ওদের দেখবেন লোকসভায় দাঁড়িয়ে আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্ট বার্তায় বলেছেন যে আপনি বলছেন উত্তর 24 পরগনায় দুর্নীতি হয়েছে, দক্ষিণ 24 পরগনায় দুর্নীতি হয়েছে, কি পূর্ব মেদিনীপুরে দুর্নীতি হয়নি, সেই দেখার দায়িত্ব কেন্দ্র সরকারের নয়। কেন্দ্র সরকার টাকা দিয়েছে রাজ্য সরকারকে, রাজ্য সরকার আইডেন্টিফাই করুক, করে তারা তুলে দেয় কেন্দ্রের হাতে যে এই লোক দুর্নীতি করেছে, এদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, বা এসব ব্যবস্থা নেওয়া হোক, বা কেন্দ্র সরকারকে তারা বলুক যে এর ইনকোয়ারি করুন, আপনারা ইনকোয়ারি করিয়ে কেন্দ্রীয় এজেন্সি দ্বারা ইনকোয়ারি করান, ইনকোয়ারি করিয়ে যে সমস্ত অভিযুক্ত আছে তাদেরকে ধরুন, ধরার পর বাকি বাদ টাকা দেন। কিন্তু সেটা তো করছেন না। উনি কি করছেন যে অসৎ উপায়ে সরকার ঘনিষ্ঠ যে সমস্ত লোক টাকা নয়ছয় করেছে তাদেরকে বাঁচানোর জন্য তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন রাজ্য সরকার, যার ফলে কি হচ্ছে, সাধারণ মানুষ তার ফল ভোগ করছে, ভুক্তভোগী হচ্ছে। কিন্তু এই সরকার বা শাসক দলের তো অভিযোগ যে এই আবাস যোজনা বলুন, 100 দিনের কাজ বলুন, এরকম ভুরি ভুরি অভিযোগ অন্যান্য রাজ্যেও রয়েছে। এই কিছুদিন আগেই গুজরাটে সেখানে দেখা গেল যে এক মন্ত্রীর ছেলে এবং তারা 100 দিনের কাজে বিরাট পরিমাণ টাকা নয়ছয় করেছে, তাদেরকে গ্রেপ্তারও করতে বাধ্য হচ্ছে। অথচ গুজরাটের ক্ষেত্রে তো কোনো 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে এমনটা হয়নি। মানে তাহলে এ রাজ্যের ক্ষেত্রে এটা কেন করা হয়েছে? আপনিই বললেন না তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু এই রাষ্ট্রে এই রাজ্যে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? আপনি বলুন, যদি হিসাব দিতে পারেনি এবং অ্যাপ্রক্সিমেট, হ্যাঁ, মন্ত্রীর ছেলে কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ এবং অ্যারেস্ট হয়েছে, তার মানে কি আবাস যোজনায় তো দুর্নীতি হয়েছে দাদা? তাহলে সেই টাকা তো, বা এই 100 দিনের কাজের টাকা তো দুর্নীতি হয়েছে, সেইটা তো বন্ধ হচ্ছে না। সরকার টাকা দেওয়া তো বন্ধ করেনি, এখানে কেউ দুর্নীতি করেছে এই আশঙ্কাতে বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্নীতি প্রমাণিতও হয়নি, দুর্নীতি প্রমাণিতও হয়নি। না না, আশঙ্কা নয়, মানে এটা হলো আপনার অ্যাকাউন্টে, এটা তো হলো আপনার অ্যাকাউন্টে অবৈধভাবে টাকা ঢুকেছে, এটা আমি অনুমান করে আপনার বললাম যে আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে হবে। আমি জানলামই না যে এই টাকাটা অবৈধ না বৈধ, বা কোথা থেকেই বা এসছে টাকাটা আমি জানতে পারলাম না।
জানবার চেষ্টাই করলাম না, আমি অ্যাকাউন্টটা বন্ধ করে দিলাম। বিষয়টা কি এমন হলো না? না না না, বিষয়টা কোনোভাবে এমন নয়। যেমন ধরুন কেন্দ্রীয় সরকার কি বলছে যে আনুমানিক প্রায় 70,000 কোটি টাকা, যে টাকাটা হচ্ছে 100 দিনের কাজে রাজ্য সরকারকে দেওয়া হয়েছে, কিন্তু সেই কাজের কোনো হিসাব দেওয়া হয়নি। তাহলে কি কোনো ব্যক্তিগতভাবে তো নয় যে এই 70,000 কোটি টাকা যেটা আমরা দিয়েছি সেই টাকাটার হিসাব দেন, বা কেন্দ্র সরকার যেটা বলছে মানে কিছুদিন আগে পর্যন্ত যে 30,000 কোটি টাকা আমি দিলাম আবাস যোজনার ক্ষেত্রে, সেখানে রাজ্য সরকার মাত্র 5,000 কোটি টাকার বাড়ি করেছে, সেরকম তথ্য কেন্দ্রের হাতে তুলে দিয়েছে। আবাস যোজনার টাকা আবাস যোজনার টাকা তো গ্রাহকের অ্যাকাউন্টে চলে যায়। হ্যাঁ, তারপরেও তাহলে এই যে আপনি বা আপনারা যেটা বলছেন সেটা কি করে সম্ভব হচ্ছে? সুকান্ত, একটা বিরতিতে যাব, বিরতির পরে ফিরে এলাম বিরতির পর। দেখছেন নারদ। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, এই যে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে সেখানে আবাস যোজনার একটি বাড়ি, যে বাড়িকে গোডাউন, রেশনের গোডাউন হিসেবে দেখানো হচ্ছে এবং সেটা দেখিয়ে রেশন ডিলারশিপ পেয়েছেন এক ব্যক্তি। যদিও এটা সম্ভব নয়, সরকারি বাড়ি অর্থাৎ আবাস যোজনার বাড়ি, যেহেতু এই টাকা দেয় সরকার, সেখানে একে কখনোই গোডাউন হিসেবে দেখানো সম্ভব নয়, দেখানো যায় না নিয়মত, কিন্তু তবু দেখানো হয়েছে বলে অভিযোগ। আর এক্ষেত্রে বিজেপি অভিযোগ করছে যে তৃণমূল বিধায়কের মানে তার হস্তক্ষেপ ছাড়া বা তার ইনভলভমেন্ট ছাড়া এটা কখনোই সম্ভব নয়। ফলত এক্ষেত্রে শাসক দল জড়িত রয়েছে, কোথাও গিয়ে হয়তো তারা কাটমানি নিয়েছে, এমন সব অভিযোগ করছে বিজেপি। পাল্টা তৃণমূলের অভিযোগ যে অহেতুক একজন বিধায়ককে কেলেঙ্কারিতে জড়াতেই বিজেপি এই ধরনের অভিযোগ করছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের। আজকে আমরা এই নিয়ে আলোচনা করছি। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সুকান্ত দলুই, আমাদের সঙ্গে তৃণমূলের প্রতিনিধিও থাকবেন আশা করা যায়। আর কিছুক্ষণের মধ্যে আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারবো, কিছু যান্ত্রিক গোলযোগের জন্য কিছুটা সময় লাগছে। আমি সুকান্ত দা আপনার কাছে আসবো। এই যে অভিযোগ হচ্ছে আবাস যোজনার বাড়িকে রেশন ডিলারশিপ পাওয়ার জন্য তাকে গোডাউন দেখানো হয়েছে, এই যে বিষয়গুলো, এক্ষেত্রে যদি প্রমাণিত হয় তাহলে এই মহিলা শিউলি দিন্দা সামন্ত তিনি তো বলছেন যে না এটা নয়, অন্য কোনো বাড়িকে দেখানো হয়েছে। যদি প্রমাণিত হয় তাহলে এই মহিলার ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে? ভিডিও কি বলছে? দেখুন, আইনে যে পদ্ধতি আছে, যেমন ধরুন ওই আবাস সরকারি যে বাড়ি, সেই বাড়ি যেমন গোডাউন হিসাবে ব্যবহার করা যায় না, কিন্তু এই আইন ভাঙলে যা ব্যবস্থা আছে সেই ব্যবস্থা অনুযায়ী বিডিও সাহেব বা পুলিশ প্রশাসন যা আছে তারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। বিডিও সাহেব বলছেন যে রেশন ডিলারের তার এই লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কি আবাস যোজনার যে বাড়িটি তিনি পেয়েছেন সেই বাড়ির কোন রকমের কোনো ব্যবস্থা হতে পারে সেই বাড়িটির বিরুদ্ধে? আপনারা এই জায়গায় দাঁড়িয়ে কি চাইছেন? না, যেহেতু যেখানে দুর্নীতি যে জায়গাটাতে যে জায়গাটাতে দুর্নীতি হয়েছে তার পানিশমেন্ট সেই জায়গাটাতেই হবে। ধরুন যদি তার আবার রেশন ডিলারশিপ বাতিল হয়, সেক্ষেত্রে তাকে বাড়ি ফেরত দেওয়া বা এই ধরনের ঘটনা কখনোই হবে না বলেই আমার মনে হয়, কারণ আইনে তো সেই দিকে যাবে না বলেই আমার মনে হয় তার ডিলারশিপটাই বাতিল হবে, কিন্তু সে যে বাড়ি পেয়েছে, উপভোক্তা হিসাবে যে বাড়ি পেয়েছে সেই বাড়ি তারই থাকবে আমার মনে হয়েছে, কারণ আমি তো আইন সম্বন্ধে অত বিশেষজ্ঞ নই। আপনারা কি চান এক্ষেত্রে? আপনাদের কি দাবি? আমাদের দেখুন পরিষ্কার একটাই দাবি যে দুর্নীতি না হোক। রেশন ডিলারশিপ যখন ভ্যাকেন্সি হয়েছে তখন যে কোনো মানুষ পাবে, ডিলারশিপ হতে হবে, তবে তো পাবলিক সুবিধা পাবে। তাহলে সেই ক্ষেত্রে সেই জায়গাটাই যেন স্বচ্ছ এবং স্পষ্ট হোক, এই ধরনের দুর্নীতি যাতে না হয়
মানুষ ডিলারশিপ পাবে, পেলে কি হবে, একটা জায়গায় 4টে যখন ডিলারশিপ হবে তখন অনেকে মানুষ সহজে সুবিধা পাবে। তো মানুষ যাতে সুবিধা যাতে পাবে সেই ব্যবস্থাটাই আমরাও চাই, যে মানুষ সুবিধা পাক, কিন্তু দুর্নীতি যে হয়েছে সেই দুর্নীতিটা যেন না হয়, আমরা এটাই চাইব। আচ্ছা, আমাদের সঙ্গে তৃণমূলের অতিথি রয়েছেন দেবরূপ মিদ্দা। দেবরূপদা, আপনাকে স্বাগত জানাবো। এই যে যেখানে আমরা মহিষাদলের কথা বলছি, সেখানে একটি বাড়ি, আবাস যোজনার বাড়ি, সেই বাড়িকে বাড়িয়ে রেশনের গোডাউন দেখানো হচ্ছে। এক্ষেত্রে বিজেপির অভিযোগ তৃণমূল বিধায়ক কাটমানি খেয়ে এটা করতে দিয়েছেন। সবেই এরকমই গন্ধ পান, বিষয় কিছু নয়। আমি লোকাল সমস্যাটা নিয়ে আমাকে আরো কোয়ারি করার দরকার আছে। হয়তো একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, হয়তো কোনো কারণে রেশন, এই বৃষ্টি চলছে, বর্ষাকাল, জিনিসপত্র যাতে নষ্ট না হয়ে যায় সেই কারণে হয়তো রাখার ব্যবস্থা করলেও করতে পারেন। এর সঙ্গে বিধায়ক কাটমানি খেয়ে এই সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন, এটা মহিষাদলের জনগণ, সারা জেলার জনগণ এটা বিশ্বাস করবে না। কিন্তু বিডিও তিনি বলছেন যদি প্রমাণিত হয় তাহলে ওই ব্যক্তির, অর্থাৎ যিনি রেশন ডিলারশিপের লাইসেন্স পেয়েছেন তার লাইসেন্সটি বাতিল হতে পারে, এবং বিডিও এই ব্যাপারে যথেষ্ট সচেষ্ট, তিনিও সরব হয়েছেন। না, আইনগতভাবে যা যদি কোনো সিদ্ধান্তের ভুল হয়ে থাকে নিশ্চয়ই প্রশাসন তার ব্যবস্থা করবেন। এ বিষয়ে প্রশাসনিক কাজে কোনো রকম হস্তক্ষেপ তৃণমূল কংগ্রেস দেবে না। রাজনৈতিক দিক থেকে কোনো রকম রাজনৈতিক প্রভাবও ওখানে কোনো জায়গা নেই। প্রশাসন যদি মনে করেন তার সঠিক সিদ্ধান্ত তিনি নেবেন। কিন্তু দেবরূপদা, এই যে আবাস যোজনার বাড়ি পাওয়া, এক তো বাড়ি পেতেই এতটা সমস্যা হচ্ছিল যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, রাজ্য সরকার টাকা দিচ্ছে এখন দাঁড়িয়ে, তারপরেও আবাস যোজনার বাড়ি নিয়ে ৯/৬-এর অভিযোগ, টাকা হাতানোর অভিযোগ, এই ধরনের বারবারই একই অভিযোগ কেন উঠছে? এটা তো সারা রাজ্য জুড়ে তদন্ত কমিশন তৈরি হলো, এমনকি সিবিআই, এত বড় বড় সমস্ত ইনভেস্টিগেটিং এজেন্সি, তারা রাজ্য জুড়ে তদন্ত করলেন। আখিরে তার কি কোনো রিপোর্ট এখনো পর্যন্ত সাবমিট হয়েছে সেটা তো আমার জানা নেই। সুতরাং এটা কেবলমাত্র অভিযোগের জন্য একটা অভিযোগ, নিহাতি অভিযোগ, পশ্চিমবাংলাকে পিছিয়ে দেওয়ার জন্য, পশ্চিমবাংলার গরিব মানুষকে, পিছিয়ে পড়া মানুষকে আরও বঞ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকার যা চক্রান্ত করা সেই চক্রান্তগুলো করছে, এবং দুর্নীতির একটা, সব কিছুতেই দুর্নীতির একটা গন্ধ তারা পাচ্ছে। সম্প্রতি গত পরশুদিন আপনারা দেখেছেন হয়তো, কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী স্বাস্থ্য ব্যবস্থায় পশ্চিমবাংলা, আমাদের এই বাংলা 1 নম্বর স্থানে আছে। কিন্তু দুদিন আগেই আপনারা লক্ষ্য করেছিলেন যে প্রতিটা জায়গাতে স্বাস্থ্য ব্যবস্থা নাকি ভেঙে পড়েছে, স্বাস্থ্যের নাকি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, হাসপাতাল থেকে শুরু করে সব কিছুই নাকি নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও এটা আমার কথা নয়, এটা কেন্দ্রীয় সরকারের কথা। এখন যারা দীর্ঘদিন ধরে চলছে আবাস যোজনা, 21 সাল থেকে, 21-এর নির্বাচন থেকেই আবাস যোজনার গল্প আপনারা শুনে এসছেন, কিন্তু এই রাজ্যকে একটা পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে কোথাও গিয়ে কেন্দ্রের পক্ষ থেকে। অবশ্যই এটা সর্বস্তরের মানুষ উপলব্ধি করেছে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কাজের মধ্যে দিয়ে মানুষের পাশে থাকা। দেবরূপদা, দেখি বিজেপির প্রতিনিধি সুকান্তদা কি বলছেন। দেবরূপদা প্লিজ, সুকান্তদা। হ্যাঁ, দেখুন, একটু আগে উনি কি বললেন যে পিছিয়ে পড়া মানুষদেরকে আরও পিছিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি সেই পয়েন্টটা কোড করে বলছি যে গত 15 বছরে এই বর্তমান সরকার যদি এত উন্নয়ন করে থাকে তাহলে পিছিয়ে পড়া মানুষ আবার রইল কোথা থেকে? যে উনি যে বলছেন যে পিছিয়ে পড়া মানুষকে পিছিয়ে দেওয়ার জন্য, কিন্তু একটা কেন্দ্রীয় সরকার কোনো রাজ্যেই বন্ধ করলো না, পশ্চিমবঙ্গ রাজ্যেই বা বন্ধ করলো কেন? এবং তার প্রিভেন্টিভ মেজারমেন্ট হিসাবে রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে? যে যদি আমরা হকের টাকা, আমার হকের যদি দাবি যদি কেউ আমাদেরকে বঞ্চিত করে, তাহলে তার জন্য প্রিভেন্টিভ ব্যবস্থা কি নিয়েছে রাজ্য সরকার? কেন নিচ্ছে না? আপনি বলুন না, যে ওনাকে বলুন, যে ওনাদের দলকে বলুক যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, সেটা করছে না কেন? করতে বলুন। রাজ্য সরকার সমস্ত বাড়ির জন্য রাজ্যের নিজস্ব ফান্ড থেকে টাকা দিচ্ছে।
আপনাকে একটা দায়িত্ব নিয়ে কথা বলছি, 26 সালে আপনারা বুঝতে পারবেন, যখন ওই গ্রামগুলোতে যাবেন, পথে ময়দানে হাঁটবেন, তখন বুঝতে পারবেন এই রাজ্যের মানুষ আপনাদের কি পরিণতি করে। সুকান্ত দা, দাদা আমরা সব দিনই হাঁটি, আজও হাঁটছি এবং অনেক দিন আগে থেকেই হাঁটছি, যে নতুন এরকম ব্যাপার নেই যে 26 সাল বা 21 সাল বা 19 সাল তেমন ব্যাপার নয়। আমরা হাঁটছি, হাঁটার পর আমাদের অবস্থান কতটা এবং আপনাদের অবস্থান কি সেটা কিন্তু আমরা ভালোই বুঝতে পারছি। তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাকে একই কথা বলবো যে 26 সালটা আপনি দেখুন, 26 সালের পর আপনাদেরকে মানুষ কতটা গ্রহণ করেছে। সাংগঠনিকভাবে তেমন কোনো ক্ষতি হয়নি, সাংগঠনিকভাবে আমাদের ক্ষতি হয়নি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দায়িত্ব নিয়ে বলছি, কি বলেছিলাম 21 কি বলেছিলাম দাদা, আপনারাও তো বলেছিলেন আপনারা কটা সিট পাবেন বলেছিলেন, 21 সালে কটা সিট পাবেন, আপনারা কটা সিট পাবেন বলেছিলেন আগে বলুন। 42 লোকসভায় কারা বলেছিল? আমরা বলেছিলাম যে 42 আমরা বলিনি, মানুষ বলেছিল। কত বলেছিলেন? এখনই আপনারা বলছেন 250, এখন 250 সিট। না না, মানুষ বলে, তৃণমূল কংগ্রেস বলেছিল, মানুষ বলেনি, তৃণমূল কংগ্রেস বলেছিল। আর আজকে দাঁড়িয়ে আজ 2026 সালের জন্য এখন থেকে আপনারা 250 সিট বলছেন, কিন্তু ভোটের পর আপনারা মিলিয়ে নেবেন যে ওটা 250 কোথায় গিয়ে দাঁড়ায়। আমরা তো 77 ছিলাম, আর 10টা নাই, আমাদের দলে চলে গেছে। হ্যাঁ, মানুষ বলছে না তো, তৃণমূল নেতারা বলছে, মিডিয়ার সামনে বলছে, তৃণমূল নেতারা বলছে, স্টেজে বলছে, মঞ্চে বসছে। ঠিক ঠিক, আমরা তো কিন্তু সুকান্তদা, এই যে আবাস যোজনার বাড়ি পাওয়া নিয়ে আপনারা বারবার, বেশ সুকান্তদা, এই যে আবাস যোজনার বাড়ি পাওয়া বলুন, 100 দিনের কাজ নিয়ে বারবার আপনারা বলেন যে রাজ্যে দুর্নীতি হয়েছে, শাসক দলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ, টাকা খাওয়ার অভিযোগ, একাধিক অভিযোগ আপনারা করেন, কিন্তু এই অভিযোগগুলো থাকা সত্ত্বেও একাধিক নির্বাচনও পেরিয়ে গিয়েছে। আপনাদের কি মনে হয় যে এবারে 26-এর নির্বাচনের আগে এই অভিযোগগুলো আদৌ ধোপে টিকবে, নাকি তৃণমূল যে অভিযোগ করছে এবং মানুষ যেটা ভুক্তভোগী, যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, রাজ্য সরকার 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা দিয়ে দিচ্ছে, কোনটা বেশি প্রভাব ফেলবে মানুষের মনে বলে মনে হয়? সুকান্ত দা, মানুষ বুঝে গেছে যে 100 দিনের কাজে যে বঞ্চিত হয়েছে সেটা তৃণমূল কংগ্রেসের জন্য, আবাস যোজনা থেকে তারা যে বঞ্চিত হয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য। তাই ওরা যে ওদের নিজেদের ফান্ড থেকে দিয়ে যাই করুক বা নাই করুক, ওই অভিযোগ টিকবে না। মানুষ আর আর ওই সরকারের উপর নির্ভরশীলতা দেখাবে না। 26-এ ভারতীয় জনতা পার্টির রেজাল্ট যথেষ্ট ভালো হবে, আমি এটুকুই বলি। আমি বলবো না যে 250 সিট পাবে, ওটা তৃণমূল কংগ্রেস বলুক, কিন্তু আমরা বলছি যে অনেক ভালো রেজাল্ট হবে আমাদের, যা 21-এ হয়েছিল তার থেকে অনেক ভালো রেজাল্ট হবে। দেবরূপদা কি বলবেন এই বিষয়ে? ঠিকই বলেছেন সুকান্তবাবু, ঠিকই বলেছেন। এবারের টার্গেটটা তো আপনাদের আছে আক্ষি বার, হাফ সেঞ্চুরি পার। ঠিক আছে, এই টার্গেট নিয়ে আপনারা চলুন, ওটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। মানুষ আপনাদেরকে পথে ঘাটে, রাস্তাঘাটে আপনাদেরকে বুঝিয়ে দেবে, এই বিষয়ে নিশ্চিন্তে থাকুন। রাস্তাঘাটে আপনাদেরকে বুঝিয়ে দেবে এই বঞ্চিত করার কি ফল, এই বঞ্চিত করার জন্য কি কি জিনিস তারা তৈরি করে রেখেছে, আপনারা সেটা বুঝতে পারবেন। সেদিক থেকে আপনারা নিশ্চিন্তে থাকুন, এবং আমরা মানুষের সঙ্গে আছি। যতই অভিযোগ, একদম দাদা, ঠিক দাদা, একবারে আমরা তো হাওয়াই জাহাজ নিয়ে চলি, বিজেপি নেতারা সব এরোপ্লেনে ঘুরে, আমরা তো এলাকায় ঘুরিনি, হাটে ঘাটে মাঠে ঘুরিনি, তাই মানুষের সঙ্গে আমরা মিশি না। তাই মানুষের কাছ থেকে যে মানুষের ভিউটা কি আমরা জানি না, আপনারাই জানেন, কারণ আপনাদেরকেই বলে, কিন্তু আমাদেরকে কেউ কিছু বলে না। মানুষ সর্বোপরি এই সরকারের উপরে যে হারে বীতশ্রদ্ধ আছে, 26-এর ভোটটাকে ঠিকঠাক করে হতে দেন। দেখুন যে আমাদের রেজাল্ট না আপনাদের হয়ে যায়, 21 সালে আমাদের যে রেজাল্ট ছিল সেই রেজাল্ট না আপনাদের হয়ে যায়। 21-এর ভোট আপনার কি মনে হচ্ছে 21-এর ভোটটা ঠিকঠাক হয়নি? 21-এর ভোটটা সেন্ট্রাল বাহিনীকে দিয়ে হয়নি? আপনার মনে হচ্ছে সেটা সেন্ট্রাল বাহিনী ব্যর্থ ছিল? এই তো একটা বড় অভিযোগের জায়গা আছে, যে অজুহাত খুঁজার একটা জায়গা, যে সব ক্ষেত্রেই যে আমি এলাকায় বুঝজাম করব, আমি মানুষকে দিয়ে ভোট বিভ্রান্ত করব, ঘরে ভয় দেখিয়ে ভোট দিতে দেবো না, দেওয়ার পর লাস্টে বলবো যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট করিয়েছে। আরে গ্রামে গ্রামে যদি লেঠাল বাহিনী ঘুরে, গ্রামে গ্রামে যদি, হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ, সেটা নিয়ে কথা নেই। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ, আমি তো জানি, বলুন না। কেন্দ্রীয় বাহিনী ব্যর্থ, বলুন, স্বীকার করুন। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম আমি জানি, তার কেন্দ্রীয় বাহিনী ব্যর্থ ছিল। হ্যাঁ,
তার কেন্দ্রীয় বাহিনীটা ব্যর্থ ছিল, তাই তো? 21 সালে বটে কেন্দ্রীয় বাহিনী এসেছে, তাদেরকে ঠিকই বলেছেন, রাজ্যের পুলিশ বিভিন্ন জায়গায় ট্যাগ করে রেখে দিয়েছে, কোনো এলাকায় ঘুরতে দেয়নি। অমিত শাহের কেন্দ্রীয় বাহিনী ব্যর্থ ছিল, বাস্তব ঘটনা তো এটা ঘটেছে। বেশ, আমাদের আজকে আর সময় নেই, দেখা যাক যে এই ধরনের অভিযোগগুলো আদপে মানুষের মনে কোনো দাগ কাটে নির্বাচনের আগে, নাকি এই যে সরকার, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না সেটা বেশি গুরুত্ব পায়। দেবরূপ দা এবং সুকান্ত দা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। নারদ আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।